ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content is leading to piracy and it's a crime. রণদাপ্রসাদ তান্ত্রিকের গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। নমস্কার, গভর্নমেন্টিক অরিজিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনবেন গভর্নমেন্টিক অরিজিনালস প্রেজেন্ট রণদাপ্রসাদ তান্ত্রিক সিরিজের 10ম গল্প জলকালী। তাহলে চলুন সবাই মিলে আরও একবার ভ্রমণ করে আসি তন্ত্র মন্ত্রের রহস্যময় ও অদ্ভুত দুনিয়া থেকে। এই গল্পে ব্যবহৃত সমস্ত ঘটনা, চরিত্র ও অলৌকিক বর্ণনা সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তব জীবনের সঙ্গে যদি গল্পের কোনো অংশের কোনো মিল থেকে থাকে তবে তা পুরোপুরি অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আশা করি আপনারা জাতি, ধর্ম, অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত হয়ে আমাদের লেখাকে গ্রহণ করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প জলকালী। আজ ভোরে একটা বাজে স্বপ্ন দেখলাম কালানন্দ তান্ত্রিক জেঠুকে মেরে ফেলেছে। কারণ তার জেঠুকে দেওয়া 50 বছর সময় পূর্ণ হয়েছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। স্বপ্নটা দেখার পর থেকে মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছিল। কাউকে কিছু বলতেও পারছিলাম না। তবুও মনকে অনেক করে বোঝালাম। তারপর মনোযোগ দিলাম মায়ের হাতের খিচুড়ি, আলু ভাজা ও চুনো মাছের টকের ওপর। সত্যি বলতে খেতে আমার খুব একটা ইচ্ছে করছিল না। তবুও মায়ের মনে আমি কষ্ট দিতে চাইছিলাম না, তাই চুপচাপ খেয়ে নিলাম। এদিকে সকাল থেকেই বৃষ্টি পড়ে চলেছে অনর্গল। আচ্ছা, তোমরা কখনো বৃষ্টির যুদ্ধ দেখেছো? একদিকে পড়তে থাকা জলকণা জানলার কাছে একটা চিত্র আঁকার চেষ্টা করে, কিন্তু অপরদিকে আরও কিছু ঝাপটাতে থাকা জলকণা সেই চিত্রকে নষ্ট করে চলে অনবরত। বৃষ্টি থামার পর জানলার কাছে বর্ণহীন হয়ে পড়ে থাকে শুধু একে অপরের সাথে যুদ্ধের স্মৃতিটুকু। কিছু লেখালেখির কাজ বাকি ছিল, সেইগুলোই করছিলাম। ইতিমধ্যে সন্ধে হয়ে এসেছে, কিন্তু এই বৃষ্টির শব্দ ও কালো মেঘের চাদরের জন্য সেটা বোঝার উপায় নেই। সকালের খিচুড়ি এখন মোটামুটি হজম হয়ে গেছে, তাই পেটের মধ্যে থাকা ছুঁচোগুলো আবার ডন বৈঠক দিতে শুরু করেছে। তাই মাকে পাঁপড় ভাজতে বলে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম চপ আনতে। বাড়ির বাইরে পা রাখতেই বৃষ্টির কণা মাথা ছুঁতে না পারলেও লাফিয়ে পা ছুঁয়ে অনুরোধ করছে একটু ভিজে নেওয়ার জন্য। প্রকৃতির সাথে নিজেকে সিক্ত করার উদ্দেশ্যে প্রতিনিয়ত তাদের উপস্থিতি প্রকৃতিকে মনোমুগ্ধ করে তোলে। বিদ্যুৎ বাতির অনুপস্থিতি, মাটির সোদা গন্ধ ও পুকুরের মাছেদের নৃত্যকলা তারই প্রমাণ দেয়। দোকানে চপ কিনে বাড়ি ফিরছি, দেখি আকাশ রণু জেঠুর বাড়ির দিকে যাচ্ছে। তখন আমি উপলব্ধি করি বৃষ্টির দিনে আজ এত ব্যস্ত থাকা সত্ত্বেও কেন মনটা ফাঁকা ফাঁকা লাগছে। তার কারণ হলো গল্প, একটা মজাদার গল্প চাই। এবার তাই তাড়াতাড়ি চা মুড়ি খেয়ে দৌড় দিলাম জেঠুর বাড়ির দিকে। গিয়ে দেখি দরজা হাট করে খোলা। রঘুদা রান্নাঘরে সবজি কাটছে। আমাকে দেখেই রঘুদা বলল, এসো এসো দাদাবাবু, এসো এসো, বৈঠকখানায় গিয়ে বসো, আমি মুড়ি মেখে আনতেছি। আমি বললাম, না না রঘুদা, আমি মাত্র মুড়ি খেয়ে এলাম গো। সত্যজিৎ বানানো চানাচুর থাকলে নিয়ে এসো। আর
আর ঝড় বাদলের দিনে সদর দরজাটা এমন করে হাট করে খোলা রেখেছো কেন? ওই যে দাদাবাবু বললো তুমি আসবে, হ্যাঁ তাই তো খোলা রেখেছিলুম। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, জেঠু কোথায় গো? বৈঠকখানায় বসে আছে বোধ হয়। একটু আগে তো আকাশ দাদু বাবু এলো। যাও যাও, বৈঠকখানায় যাও, ওখানেই পাবে। গিয়ে দেখি, হ্যাঁ, জেঠু বৈঠকখানাতেই বসে আছে, আর সাথে লম্পট আকাশটাও এসে হাজির। আমি যখনই জেঠুর বাড়ি আসি তখনই বেটাকে ডেকে আনি, কিন্তু ও আজ একা একাই চলে এসেছে। তাই আকাশকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ রে আকাশ, তোর ব্যাপারটা কি বলতো? আসার আগে একটা ফোন করতে পারলি না? আমি যখন আসি তোকে ডাকি না আমি? সকাল থেকে যা বৃষ্টি, তার উপরে আবার কারেন্টটাও নেই, আর ওদিকে তো আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে। তাই তো ভাবলাম জেঠুর কাছে এসে একটু গল্পই শুনে নি। আগে জেঠুর বাড়িতে এলাম, ভাবলাম জেঠু যদি বাড়িতে থাকে তখন না হলে তোকে ডাকতে চলে যাবো। এসে দেখি জেঠু যথারীতি বাড়িতেই আছে, আর তোকে ডাকতে যাব বলে যেই ছাতাটা খুলতে গেছি তখনই জেঠু আমায় বলল, তোকে আর যেতে হবে না, পুরো একটু পর এসে হাজির হবে রে, মিলিয়ে নিস আমার কথা। তাই তো আর গেলাম না। সত্যি কথা বলতে আমার আগে এসব আশ্চর্য লাগতো, এখন আর লাগে না, কারণ আমি আগে থেকেই জেনে গেছি জেঠুর ভূষুণ্ডি দর্শন আছে। তাই কোনো অজ্ঞাত জ্ঞানযোগে জেঠু নাকি আগে থেকেই সব কিছু দেখতে পায়। এমন সময় জেঠু বলে উঠল, আচ্ছা বেশ বেশ, ঝগড়া করতে হবে না তোদের, আর যে এখানে বস, ছোট্ট একটা গল্প বলি। এরপর যে গল্পটা জেঠু বলেছিল সেটা তোমাদের পরে একদিন শোনাবো। গল্পের নাম দিয়েছি অমৃতের স্বাদ। গল্পের শেষে রঘুদা দিদির বানানো চানাচুর এনে হাজির করল। জেঠু রঘুদাকে জিজ্ঞেস করল, আচ্ছা রঘু, ইদিতপুর থেকে কোনো নিমন্ত্রণ এসেছিল নাকি? কিসের নেমন্তন্ন দাদাবাবু? আরে জলকালী মায়ের পুজো তো সামনে, এই তো সামনের সপ্তাহে। কেউ কি এসেছিল নেমন্তন্ন করতে, নাকি এবারেও সব ফাঁকা? না দাদাবাবু, সেরকম তো কোনো নেমন্তন্ন আসেনি। গত 3-4 বছর ধরে ওখান থেকে কেউ নেমন্তন্ন করতে আসেনি। কে জানে কি হয়েছে। আচ্ছা জেঠু, এরা কি সেই মা কালী, যেখানে মা কালীর যন্ত্রণাকে লাঘব করার জন্য মা কালীকে সবসময় জলে ডুবিয়ে রাখা হতো? ঠিক ধরেছিস। সাইন থিটা কস থিটা জানা ছাত্ররা যখন সেইগুলি নিয়ে একটি ক্লাস 5-এ পড়া বাচ্চার সামনে কথা বলে, আর সেই ছোট্ট বাচ্চারা যেরকম আশ্চর্য এবং অবোধ হয়ে শোনে, আমার অবস্থাটাও ঠিক সেই রকমই হয়েছিল। আমি এই ব্যাপারে একেবারে অনভিজ্ঞ, তাই জিজ্ঞেস করে নিলাম এই মা জলকালীর ব্যাপারে। জেঠু বলল, বহু বছর আগের কথা। এক রাখালের বাড়িতে একদিন একটা গরু দুধ দিচ্ছিল না। প্রতিবার দুধ না দেওয়ায় রাখালের মনে সন্দেহ হয়। সে ভাবে গরু যখন চড়তে যায় নিশ্চয়ই তখন কেউ তার দুধ চুরি করে নেয়। আর এও ভাবে যে এই কাজ করছে তাকে সে একটা উপযুক্ত শাস্তি দেবেই। তাই সে পরের দিন তার কুঠারকে সঙ্গে নিয়ে সেই গরুর পিছু নেয়, এবং সে ভেবেই নিয়েছিল
যে তার গরুর দুধ চুরি করেছে তাকে সে আজ মেরেই ফেলবে। কিছুক্ষণ এইভাবে পিছু নেয় সেই গরুটার। হঠাৎ দেখে গরুটা একটা জায়গায় গিয়ে একটা পাথরের ওপর তার নিজস্ব সমস্ত দুধ উজাড় করে দিচ্ছে। এদিকে রাগে ক্ষোভে রাখাল ফেটে পড়ে এবং তার সাথে থাকা কুঠারটা দিয়ে প্রথমে গরুটাকে এবং তারপর পাথরের ওপর দেয় এক কোপ। আচমকা আচমকা পাথর থেকে বের হতে থাকে গাঢ় লাল রক্ত এবং পাথরটায় এক মা কালীর অবয়ব পরিস্ফুটিত হয়। রাখাল ভয় পেয়ে ছুটে যায় গ্রামের মানুষকে ডাকতে। রাখালের সমস্ত ব্যাপার শুনে গ্রামবাসীরা সেই দিকে ছুটে যায়। সেদিন সেই বীভৎস রক্তাক্ত কাণ্ড দেখে অনেকেই হতচকিত হয়ে পড়ে। গ্রামের পুরোহিত নানা জড়িবুটি লাগিয়ে দেয় সেই পাথরের কাটা জায়গায়। মায়ের গায়ে তবু সেই পাথর থেকে লাল রক্তক্ষরণ বন্ধ হয় না। সেই রাতে মা জলকালী দুজনের স্বপ্নে আসে। প্রথম স্বপ্ন আসে সেই রাখালের। স্বপ্নে সে একটা ছোট্ট মেয়েকে দেখে। সে যেন তাকেই উদ্দেশ্য করে বলছে, কে রে, আমাকে কষ্ট দিয়েছিস ঠিক আছে, কিন্তু ওই অবলা জীবটা তোর কি ক্ষতি করেছিল শুনি? শোন, এবারের মতন তোর কাজ শেষ হয়েছে, তুই আমার কাছে ফিরে আয়। তবে তোকে আবারও যেতে হবে অন্য একটা কাজে, আর এক অসম্পূর্ণ কাজ করার জন্য। এর ঠিক 9 দিন পর রাখাল বালকটি মারা যায়। দ্বিতীয় স্বপ্ন দেখেন সেই গ্রামের ঠাকুর মশাই। একটা ছোট্ট মেয়ে নাকি তাকে স্বপ্নাদেশ দেন। স্বপ্নে ছোট্ট মেয়েটি তাকে বলে, আমার আমার কাঁধের দিকটা এখনো জ্বলছে জানিস, তুই আমাকে সিঁদুর মাখিয়ে পাশের পুকুরটার তলায় রেখে আয়। ওই পুকুরে থাকলে আমার জ্বালা কমবে। তাই সেই তখন থেকেই পুজো করার দিন ছাড়া মা সারা বছর ওই পুকুরের তলদেশেই থাকেন, বুঝলি? এবং পুজোর ঠিক 7 দিন আগে 7 জন পুরোহিত এক নিঃশ্বাসে মাকে জলের নিচ থেকে উপরে তুলে আনেন। জানিস বুড়ো, মাকে যখন নিয়ে আসা হয় তার ওজন একটা ইটের সমান হয়, কিন্তু কিন্তু মাকে যখন জলের তলদেশে রাখতে যাওয়া হয় তখন মায়ের ভার তার 10 গুণ হয়ে পড়ে। আশেপাশের মুসলিম সম্প্রদায়ের মানুষরাও মা জলকালীকে যথেষ্ট শ্রদ্ধা করেন। কেউ সেই পুকুর দূষিত করার কথা স্বপ্নেও ভাবে না, কারণ বলা হয় ওই পুকুরে মা সতীর মেরুদণ্ড বা কঙ্কাল পড়েছিল। তাই মায়ের রক্ত
মা নিজের কাছ থেকেই নেন। যেমন মানুষের রক্ত বোন ম্যারো তৈরি করে, ঠিক তেমন, বুঝলি? আচ্ছা, যদি কোনোবার এক নিঃশ্বাসে জল থেকে উপরে তুলতে না পারে তাহলে কি হবে জেঠু? এই পুজো যখন থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত প্রতিবার মা জলের মধ্যে ধরা দেন। আর আর সেই তখন থেকে মায়ের পুজো হয়ে আসছে। তবে তবে কি জেঠু? যদি এক নিঃশ্বাসে মাকে কেউ তুলে আনতে না পারে তাহলে সে বছর পুজো বন্ধ থাকবে। ধরে নেওয়া হবে মায়ের জলের ওপরে আসার ইচ্ছে নেই, মা কষ্টে আছে। এরপর এরপর কি জেঠু? ওই যে বললাম, গত 3-4 বছর ধরে মায়ের পুজোর কোনো নিমন্ত্রণ আসেনি রে। আবার আবার কিছুদিন ধরে মনটাও কেমন খুঁতখুত করছে। কেবলই মনে হচ্ছে মা আমাকে ডাকছে। মাঝে মাঝে একটা ছোট্ট মেয়ে স্বপ্নে এসে বলছে, তুই আমাকে ভুলে গেলি রণদা? একবার আয়, আসবি না আমার কাছে? আচ্ছা শোন বুড়ো, পরে শনিবার কি করছিস রে? তুই কি আমার সাথে যাবি পুজো দেখতে? তো বল। যাওয়াই যায়, তেমন তো কোনো কাজ নেই। তবে আকাশ? আমার হবে না বাপু, বিয়ের পরীক্ষা আছে, না হলে আমি নিশ্চয়ই যেতাম। তাই ঠিক হলো, পরের শুক্রবার রাতে যাব। সেই মতো পরিকল্পনা করে নিলাম। এখন যাই, একটু ঘুমোবো। কাল অফিস আছে, কলকাতায় যেতে হবে, অনেক কাজও আছে। আবার পরে লিখবো, কেমন? আজ শুক্রবার, তখন সন্ধে 5টা কি 6টা হবে। গ্রামে ঢুকতেই বিশাল এক মসজিদ, এবং সেই মসজিদ পার করে গ্রামে প্রবেশ করতে হয়। এদিকে সবুজের প্রাকৃতিক দৃশ্যটা একটু অন্যরকম। মাঝে মাঝে মুক্ত প্রান্তর, মাঝে মাঝে ছোটোখাটো পুকুর, কতগুলি খড়ের ঘর, কিছু বাঁশ, তালপাতা ও কাঠের ছাউনি দেওয়া ঘর, আর তার মধ্যেও কিছু ঘর ইটের তৈরি। তবে প্রত্যেকের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা, এবং সেটা ঘেরা রয়েছে পাট গাছের ফাঁপালো সরু কাঠি দিয়ে তৈরি বেড়া দিয়ে। ভিজে মাটির গন্ধ, গোবরের গন্ধ এবং সদ্য কাটা কাঁচা ঘাসের গন্ধ নাকে আসছে সর্বদা। তবে কোনো পাখির বা জন্তু জানোয়ারের আওয়াজ কানে এলো না। হঠাৎ আমাদের পায়ের সামনে একটা তাল গাছের পাতা এসে পড়ল। জেঠু, সামনে সামনে দেখো। কে রে? গাছের ওপরে কে? দেখলাম একটি শীর্ণকায় ব্যক্তি গাছ থেকে নেমে এসে করজোড়ে আমাদেরকে বললেন, বাবু বাবু, আমাকে মাফ করবেন বাবু, আমাকে মাফ করবেন। আমি আমি ইচ্ছে করে করি নাই, আমি ইচ্ছে করে করি নাই। ওই যে আমার ছোকরাটা বললে যে একটু খিচুড়ি খাবে বুঝলে, তাই 10 টাকার চাল আর 5 টাকার ডাল কিনে আনলুম। কিন্তু গিন্নি বললে যে বাড়িতে জ্বালানি নাই, তাই ভাবলু যে শুকনো পাতা কেটে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, যাও তবে। তবে তোমার জন্য তাল গাছের গোড়ার দিকটা নড়ে গেছে যে, দেখেছো? ও মা গো,
ই মা, আমি তো দেখি নাই বাবু। হায় হায় হায়, এই আমাকে আমাকে মাফ করবেন বাবু, আমাকে মাফ করবেন বাবু, আমাকে মাফ করবেন। আচ্ছা, বেশ বেশ, যাও, ব্যস্ত হতে হবে না তোমায়। ওই ব্যক্তিটি দুটো তালের পাতা নিয়ে সেটা মাটিতে সটরাতে সটরাতে গ্রামের অন্য প্রান্তে চলে গেল। এরপর আমরা আবার গ্রামের দিকে রওনা দিব। এমন সময় আরেক ব্যক্তি তার একটা ছোট্ট মেয়েকে কাঁধের উপরে বসিয়ে রেখে আমাদের দিকে আসছিল। আমাদেরকে কথা বলতে দেখে আমাদের কাছে এসে হিন্দি ভাষায় জিজ্ঞেস করলো, अच्छा बाबू, इनितपुर जाने का राह कौन सी दिशा में पहली बार बोल पाओगा का? আমি রাস্তা জানতাম না, তাই জেঠুই উত্তর দিল, এই সামনের রাস্তা ধরে সোজা চলে যান, বুঝলেন? একটা বট গাছ পাবেন, তার ডান দিক থেকে একটা রাস্তা চলে গেছে, তা ধরে কিছুক্ষণ গেলেই আপনি পৌঁছে যাবেন। চিন্তা করেন না, যান যান। দেখলাম লোকটি তার মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেল। শুনতে পেলাম মেয়েটি তার বাবাকে বলছে, पापा वो लोग कौन थे? आप क्या पूछे उनसे? अरे बिटिया, कुछ नहीं रे, हम इन लोगों से गांव का राह पूछत बानी। হঠাৎ আমি একটা জিনিস লক্ষ্য করি, এতক্ষণ সেটা চোখেই পড়েনি। দেখলাম বস্তায় মোড়া একটা কিছু লোকটার হাতে রয়েছে। বস্তার সামনের দিকটা একটু খুলতেই সেটা চকচক করে উঠল। জেঠুকে উদ্দেশ্য করে বললাম, জেঠু, দেখলে ওটা? দেখলাম, ওটা খড়গ রে, যা দিয়ে বলি করা হয়। এই গ্রামে প্রতি বছর বাইরে থেকে লোক আসে বলি করার জন্য, বুঝলি? এরপর আর কি, মাঝে মাঝে আমার সন্দেহ হয় জেঠু তান্ত্রিক না গোয়েন্দা। চোখ নাক কান এতটাই খোলা যে কি বলবো। তবে যাই হোক, কিছু সময় পর আমরা ইনিতপুর গ্রামের ভেতর একটা ঘরের সামনে এসে পৌঁছাই। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গেছে। তা তো হবেই, গ্রামে ঢোকার পর থেকেই জেঠু এদিক ওদিক তাকিয়ে কিসব যেন দেখছিল। কোথাও মাটি ছুঁয়ে, কোথাও গাছের উপর কান দিয়ে, সেসব বোঝার সাধ্যই আমার নেই। জেঠু যদি এসব না করতো তাহলে অনেক আগেই আমরা পৌঁছে যেতাম। বাড়িতে এসে আমরা হাজির। অনেক ডাকাডাকির পর এক ভদ্রলোক এসে দরজা খুললেন। নাম তার নরেন পণ্ডিত। ইনি জেঠুকে অনেকদিন আগে থেকেই চেনেন। ঠিক হলো আমরা কদিন এনার বাড়িতেই থাকব। নরেন পণ্ডিত আমাদের ঘরে আসতে বললেন এবং যাওয়ার সাথে সাথেই আমাদের খাবারের ব্যবস্থা করলেন। হাত মুখ ধুয়ে আমাদের খেতে বসতে বললেন। খাবারের প্রথমেই ছিল একটা মিষ্টি। এটা নাকি এই গ্রামের কুলোমাতার প্রসাদ। এই কারণেই আসা মাত্রই নরেনবাবু আমাদের প্রসাদ দিলেন। তিনি মনে করেন যে এই গ্রামের অতিথিদের কুলোমাতার প্রসাদ খাওয়া উচিত, তাহলে অতিথিদের মঙ্গল হয়। তাই নরেনবাবু আমাদেরকে প্রসাদ খেতে বললেন এবং আমাদের পাতে একটি করে মিষ্টি দিলেন। তক্ষুনি জেঠু বলল, নরেন্দা খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াও না। নরেন জেঠু চলে যেতেই ঘটল একটা অদ্ভুত ব্যাপার। জেঠু আমাকে সেই মিষ্টিটা খেতে বারণ করল এবং আমার কাছ থেকে সেটি কেড়ে নিল। মিষ্টি দুটো পকেটে পুরে নিল আর আমাকে বলল, নরেন্দা এলে এমন ভাব করবি যেন তুই মুখে কিছু চিবাচ্ছিস।
আমি সেসব ব্যাপারে না ঢুকে জেঠু যা বলল তাই করলাম। পরে লুচি আর আলুর তরকারি দিয়ে রাতের ভোজন শেষ করে এখন লিখতে বসেছি। যাক, লেখাটা হয়ে গেল, এবার ঘুমোতে যাই। আজ শনিবার। কিছু অদ্ভুত জিনিস ঘটেছে, সেগুলো এই ফাঁকে লিখে নেওয়াটা আমার জন্য ভালো বলে মনে হলো। আজ সকাল হলো এক অদ্ভুত ঘটনা নিয়ে। জানালা থেকে রোদ লুকিয়ে যেন আমার চোখের পাতাগুলো আলতো করে খুলে দিয়ে ঘুম ভাঙালো। সত্যি বলতে সাহিত্যিক হওয়ার ইচ্ছে আমার নেই, তাই সকাল সকাল ঘুম ভেঙে গেলে আমার খুব বিরক্তি লাগে। আসলে অফিসের টাইমিং এমনই যে এভাবেই অভ্যেস হয়ে গেছে। কিন্তু জেঠু বলল আজ নাকি মাকে জল থেকে তোলা হবে, আজ মূর্তির প্রতিস্থাপন, তাই আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। অগত্যা বিছানা ছেড়ে স্নান সেরে চললাম মন্দিরের উদ্দেশ্যে। ইনিতপুর আসার সময় পথে জেঠু আমাকে পূজার যে বর্ণনা দিয়েছিল তার কিছু কিছু মিললেও বেশিরভাগ বর্ণনায় মিল ছিল না। মন্দিরের সামনে এক বটগাছ তো আছে, কিন্তু কাগজের পতাকা টাঙানো নেই। জেঠু বলেছিল সেই বটগাছের নিচে আটচালা, সেটা ফুলে সজ্জিত থাকে। আটচালা তো আছে, কিন্তু ফুলের সুসজ্জিত নেই। একটা ভাঙা ভৈরব মন্দির, তবে শিবলিঙ্গটার গোড়ার দিকটা একটু ফোলা, ত্রিশূলের বদলে আছে একটা শাবল। জেঠু বলেছিল চারিদিকে নানা গ্রাম থেকে মিষ্টি পাঁপড় বিক্রি করতে আসে, বসে খেলনার দোকান, খুশি থাকে সবাই, এবং মাকে তুলে নিয়ে আসা হয় 7 জন পুরোহিত মিলে। মন্দির চত্বরে এসে সেসব কিছুই দেখলাম না, একজন পুরোহিতকেও দেখতে পেলাম না। শুধু দেখলাম আগের দিনের সেই বাবা ও মেয়েকে, যারা মন্দিরের আটচালায় বসে একে অপরের সাথে গল্প করছে। এমন সময় গ্রামের সবাই আসতে শুরু করে এবং মন্দিরের চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকে, যেন মাঝে একটা খেলা হবে। কারোর মুখে হাসি নেই, নেই উৎসবের উচ্ছ্বাস, শুধু কেমন একটা ভয় আর নীরবতা তাদেরকে ঘিরে রেখেছে। কিছুক্ষণ পর একটা ঘর থেকে একটা মহিলা পুরোহিত বের হয়ে আসে। পুরোহিত না বলে কাপালিক বলা ভালো, কারণ তাকে দেখতে অনেকটা আমাদের পাড়ার রতি কাকিমার মতো। কোমরে একটা লাল ধুতি, গলায় নীল রুদ্রাক্ষের মালা এবং গায়ে কোথাও চন্দনের ফোঁটা। সে বেরিয়ে এসে সবার উদ্দেশ্যে করজোড়ে প্রণাম করে এবং চলে যায় পাশে থাকা পুকুরের দিকে। এতক্ষণে ভিড় সরে গিয়ে পুকুরের চারিদিকে জমা হয়েছে। কিছুক্ষণ পর সেই মহিলা পুরোহিত 2টি ডুব দিল এবং তুলে নিয়ে এলো এক অদ্ভুত মূর্তি। পুকুর থেকে উঠে সে সাধিকার বেশ অনেকটাই মোহিনীর মতো হয়ে উঠেছে। অপূর্ব সুন্দরী সে, তার চোখে যেন একটা খিদে আছে, আছে একটা নেশা যেটার উপেক্ষা করা যায় না। সে পারে না এমন কোনো কাজ এই জগৎ সংসারে নেই। ভিজে কাপড় তার শরীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে, শরীরের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট। আমিও কিছুক্ষণ সেই দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ একটা গাঁটটা এসে মাথায় পড়ল। অমন হা করে কি দেখছিস? হ্যাঁ, মূর্তিটাকে দেখেছিস? এতক্ষণে লক্ষ্য করলাম সেই দেবী মূর্তি দেবী রঙ্গরিণীর বেশধারী। দেবী দ্বিভুজা এবং এক বিশাল ফণাধারী ভুজঙ্গের ওপর দণ্ডায়মান। দেবী নানা অলঙ্কার ও মুন্ডমালা পরিহিতা। দেবীর মাথায় একটা সুন্দর খোপা শোভা পাচ্ছে। দেবীর বাম হস্তে ঢাল ও দক্ষিণ হস্তে একটা তরোয়াল। এরকম কালীমূর্তি আমি জীবনে কখনো আগে দেখিনি। জেঠুকে জিজ্ঞেস করতে যাব, অমনি জেঠু মুখে ফিসফিস করে বলল,
না না না, এ তো মা জলকালী নয় রে। এ মূর্তি এখানে কি করছে? এ মূর্তি কার? হঠাৎ রনু জেঠু নরেন পণ্ডিতকে জিজ্ঞেস করলেন, নরেন্দা ঠাকুর মশাই কোথায়? আর আর মায়ের মূর্তি বা কোথায়? আর এ মূর্তির এখানে পুজো হচ্ছে কেন? কে এই মহিলা পুরোহিত? কে এই মহিলা পুরোহিত? চুপ রণদা, চুপ। এখন এসব আমাদের বলা বারণ। তুই বাড়ি চল, তারপর আমি তোকে সব বলবো। আমি কিছুই বুঝলাম না, শুধু বুঝলাম এই মূর্তি মা জলকালীর নয়। তাহলে কার মূর্তি এটা? আর জলকালীর মূর্তি কোথায়? অনেক প্রশ্ন আসছে, কিন্তু যেখানে জেঠুই ধোঁয়াশায়, সেখানে আমিই বা কি বুঝবো? তাই চুপ করে দেখতে থাকলাম। তবে একটু পরে যা হলো সেটা আরও ভয়ঙ্কর। যেদিন প্রথম ল্যাবরেটরিতে আরশোলা বা ইঁদুর কাটা দেখেছিলাম, সেদিন যে অনুভূতি হয়েছিল এটাও ঠিক তেমন। শরীর অচেতন হয়ে গেছিল আমার। কিভাবে নরেন দাদুর বাড়িতে এসেছি জানি না। সেদিন ওই মহিলা পুরোহিত জল থেকে এক মূর্তি তুলে এনে মন্দিরের আটচালায় নামালেন। এদিকে জেঠু আর নরেন দাদু এটা নিয়ে কথা বলছিল যে এই মূর্তি নাকি মা জলকালীর আসল মূর্তি না। এদিকে গ্রামের সবাই পুকুর পাড় ছেড়ে আবার মন্দিরের ওই আটচালাকে ঘিরে দাঁড়িয়ে আছে। গোটা মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে নিম পাতা ও ধুনোর ধোঁয়ায়। গ্রামের সব লোক আছে, তবে তাদের মুখে কোনো কথা নেই। উৎসব থেকে শোকের পরিবেশ বেশি বলে মনে হচ্ছিল। সবার স্তব্ধতা ও নির্জন পরিবেশে বট গাছের শুকনো পাতার ভয়ানক নৃত্যটা তখনও বুঝিনি আমি। সেই মহিলা পুরোহিত গ্রামের সকলকে উদ্দেশ্য করে বলে, এবার আমি পুজো শুরু করব, তাই সবাই চুপচাপ থাকবে। যদি সেটা না হয় তাহলে তোমরা জানো আমি কি করতে পারি। এরপর দেখি সেই মহিলা কতগুলি নীল ফুল এনে বটগাছের তলে রাখে। পরে ওই বটগাছের ডালে উল্টো করে ঝুলে সেই ফুল দিয়ে পুজো করে। এরপর মহিলা আদেশ দেন, কই রে, ঢাক বাজা, তোরা কাঁসর বাজা। এগুলো কি আমায় বলতে হবে নাকি? অমনি ভিড় থেকে বেরিয়ে এলো 4 জন লোক। তাদের 2 জন মন্দির থেকে 2টো ঢাক তুলে নিয়ে বাজাতে শুরু করলো। কাঁসরের আওয়াজে পুরো গ্রাম যেন আলাদা হয়ে উঠেছে মনে হচ্ছে। বহু দিনের ক্ষুধার্তকে তারা যেন জাগ্রত করার চেষ্টা করছে। আমার পাশে থাকা সেই বাচ্চাটি, যার বাবা এখানে বলি করতে এসেছে, সেই বাচ্চা মেয়েটি হিন্দিতে তার বাবাকে বলছে, पापा मुझे डर लग रहा है, गोदी में जाऊंगी। আমাকে উদ্দেশ্য করে তার বাবা বলল, ई काका के पास रही, हम अब भी छक्कन काट के आवत। এরপর সেই মহিলা পুরোহিত গাছ থেকে নেমে স্নান করানো ছাগলকে হাড়ি কাঠে বাঁধল। তারপর দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করে বলল, হে মা, রক্ষা করো মা, এই বছর হলেই হবে মা। শক্তি দে মা, আচ্ছন্ন করার শক্তি দে, যেন আমি হয়ে উঠি এই বিদ্যার সর্বোপরি সাধক, যেন আমি হয়ে উঠি সর্বশক্তিমান। এই বলে সে এক খাড়া তুলে ভিড় থেকে একজনকে ডেকে নিল। যে লোকটা সামনে এলো তাকে দেখে আমরা অবাক হলাম। এটা সেই বিহারি লোক যাকে গ্রামে ঢোকার সময় আমরা দেখতে পেয়েছিলাম। সেই মহিলা পুরোহিত খাড়াটা তুলে দিল সেই লোকটার হাতে।
এরপর লোকটির চোখ বেঁধে দিয়ে ওকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দিলেন সেই মহিলা পুরোহিতটি। ভিড় থেকে দুজন এসে সেই ছাগলটার 4টি পা ধরে টান দিয়ে ধরল। সাথে সাথে জয় মা ধ্বনি ছড়িয়ে পড়ল চারিদিকে। তারপর খাড়া নেমে এলো, আর সাথে সাথে ছাগলের শরীর নিথর হয়ে গেল। এরপর যা দেখলাম সেটা আরো ভয়ঙ্কর। যে দুজন লোক ছাগলের পা ধরেছিল তারা আমার পাশ থেকে টেনে নিয়ে এলো একটি ছোট্ট মেয়েকে। এ তো যে বলে দিচ্ছে তার মেয়ে। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই দুজন মেয়েটির মুখে একটা কাপড় গুজে দিল, আর সঙ্গে সঙ্গে ওই পুরোহিত তার কপালে সিঁদুর দিয়ে হাড়ি কাঠে ঢুকিয়ে দিল। এরপর আবার সেই জয় মা উচ্ছ্বাস ধ্বনি। তারপর সব শান্ত। ঠিক কয়েক মুহূর্তের ব্যবধানে একটা বাবা তার মেয়েকে বলি দিয়ে দিল, আর সে তা জানতেও পারল না। এদিকে মহিলা পুরোহিত অট্টহাসির সাথে সেই কাটা মুন্ডু নিয়ে নাচতে শুরু করলো। তারপর সব রক্ত একটা পাত্রে সংগ্রহ করে সেই পাত্রটা নিয়ে মন্দিরের পাশে থাকা একটি ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে একটি গর্ত, যা কাঠের পাটাতন দিয়ে ঢাকা। গর্তের ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। সেই দরজা খুলে রক্ত ভরা বাটি, মেয়েটির কাটা মুন্ডু আর শরীরটি ছুঁড়ে দিল ঘরের ভেতর। আমি আটকাতে যাচ্ছিলাম, কিন্তু পারলাম না। জেঠু আমাকে টেনে ধরেছিল এবং কথা বলতে বারণ করেছিল। এদিকে আমার শরীর ভীষণ খারাপ করছে, থর থর করে কাঁপছি। মনে হচ্ছে বমি হয়ে যাবে। মনে হচ্ছে এবার আমি অজ্ঞান হয়ে যাব। তারপর আর কিছু মনে নেই। ঘোর যখন কাটল, আমি তখন নরেন দাদুর বাড়িতে। জেঠু আমাকে খেয়ে নিতে বলল। তারপর আমাকে নিয়ে গেল সেই পুকুরের ধারে। এখন সন্ধে হয়ে এসেছে। আমি আর জেঠু কিছুক্ষণ নিস্তব্ধভাবে ওখানে দাঁড়িয়ে রইলাম। ঝিঝি পোকার আওয়াজ, রাত্রের নিস্তব্ধতা, আর মাঝে মাঝে ডেকে ওঠা নিশাচর পাখিদের কোলাহল যেন ইঙ্গিত করছিল আমাদের একে অপরকে অনেক কিছু বলার আছে। সেই নিস্তব্ধতা ভেঙে অবশেষে জেঠুই প্রথমে বলল, বুঝলি বুড়ো, আমি কাল ভুসুন্ডি দর্শনে বসে যা দেখেছিলাম সেটা বলার সময় এখন নয়, বা আমি বললেও তুই বুঝতে পারবি না। তাই আমাদেরকে দুজনে মিলে কিছু কাজ করতে হবে। তুই করবি? আমি উত্তরে বললাম, কাজ করতে হবে মানে? আমার চোখের সামনে একটা ছোট্ট মেয়েকে গলা কেটে ফেলে দিল, আর তুমি বলছো এখানে আমাদের কিছু করতে হবে? কিচ্ছু করার দরকার নেই। আমাদের এক্ষুনি চলে যাওয়া উচিত এবং গিয়ে পুলিশকে খবর দেওয়া উচিত। তোমার কি মনে হয় আমরা কোন যুগে বসবাস করছি, যেখানে এখনো পর্যন্ত তন্ত্র মন্ত্র আর তার চর্চায় বিশ্বাস করা হয়? আর এটা কোন গ্রাম জেঠু, যেখানে এখনো তন্ত্র মন্ত্র আর কুসংস্কারগুলোকে এতটা প্রশ্রয় দেওয়া হয়? আর এই কারণেই একটা ছোট্ট মেয়ে আজ প্রাণ হারালো, একজন বাবা সন্তান হারালো, একটা পুরো পরিবার তছনছ হয়ে গেল আমার চোখের সামনে। কতগুলো অশিক্ষিত বর্বর মানুষের কুসংস্কারের জন্য। তুমি বলছো আমাকে শান্ত থাকতে? আচ্ছা নিজেকে শান্ত কর বাবু।
তোর মনে কি কোনো প্রশ্ন আসেনি যে এই গ্রামে এতগুলো মানুষ ওই বীভৎস ঘটনা দেখে চুপচাপ দাঁড়িয়েছিল কেন? কি আর হবে বলো, নিশ্চয়ই ওই তান্ত্রিক বলেছে তোমরা এই সব করলে অনেক বড়লোক হবে, তোমাদের ভালো হবে, বা ভয় দেখিয়ে রেখেছে তাদেরকে। দেখলে না তাদের মুখগুলো কেমন যেন ছিল? তারা অন্য গ্রাম থেকে একজনকে নিয়ে এসে তাদের সন্তানকে বলি দিয়েছে। তুমি কি করবে না করবে আমি জানি না, তুমি তন্ত্র মন্ত্র ঠাকুর দেবতা বিশ্বাস করো, ঠিক আছে, আমার তাতে কোনো কিচ্ছু যায় আসে না, আমিও করি এখন। কিন্তু আমি যাব, আমি গিয়ে পুলিশকে সব বলবো এবং বলবো যে কিভাবে এই গ্রামের ওপর অত্যাচার করা হচ্ছে এখন। প্রমাণ করবি কি করে? হ্যাঁ, কেন? আমার সাক্ষী আছে যে গর্তের মধ্যে ওরা ওই ছোট্ট মেয়েটির মুন্ডু ফেললো, সে গর্তটা আছে। এছাড়া রক্তের ছাপগুলো তো এখনো পাওয়া যাবে নাকি? আচ্ছা বেশ, মানলাম, কিন্তু ধর পুলিশ যদি এখানে এসে এই গ্রামের প্রতিটা মানুষের মতনই হয়ে যায়, তাহলে কি করবি? মানে কি বলতে চাইছো তুমি? আচ্ছা, তোর মনে আছে এই গ্রামে আসা মাত্রই অতিথিদের প্রসাদ খাওয়ানো হয় কেন? তোর কি মনে আছে এই গ্রামের চারদিকে 4টি তাল গাছি বা কেন? এতক্ষণ মনের মধ্যে রাগ, ঘৃণা, প্রতিশোধের আগুনটা কেমন যেন থক করে নিভে গেল এবং আমাকে ঘিরে ফেললো অনেকগুলো প্রশ্ন। সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে জেঠু আবার বলতে শুরু করলো, অন্যত্র একটাও তাল গাছ নেই। তাহলে বলি শোন, এই গ্রামকে একটা তন্ত্র দিয়ে ঘেরা আছে এবং সেই তন্ত্রের বীজ পোতা আছে এই গ্রামের 4 কোণে যে 4টি তাল গাছ আছে তার মধ্যে। অর্থাৎ এই গ্রামে প্রবেশ করা মাত্রই সবাই ওই মহিলা পুরোহিতের বশে চলে আসে এবং গ্রাম থেকে চলে যাওয়ার পর তারা এই গ্রামের সমস্ত ভয়ানক দৃশ্য ভুলে যায় সমস্ত ঘটনা। এছাড়া এই গ্রামে নতুন কেউ এলেই তান্ত্রিকের কথা অনুযায়ী তাদেরকে একটা মিষ্টি খাওয়ানো হয় এবং সেই মিষ্টিতে থাকে সম্মোহিনী মন্ত্র, যেটা খেলে আমরা সম্মোহনে থাকি সব সময়। তাই সেদিন তোকে ওটা খেতে দিইনি, বুঝলি? বুঝলি বুড়ো, অলৌকিক এখানেও নেই, সেটা আমার কাছে স্পষ্ট। অলৌকিক আছে এই গ্রামের 4 প্রান্তে, আর তার জন্যই খুব খারাপ লাগছে যে এত কিছু হচ্ছে এই গ্রামের ভেতর, কিন্তু কিছুই করতে পারছি না। খুব খারাপ। মুশকিল হচ্ছে আমি কিছু প্রশ্নের উত্তরই পাচ্ছি না। এই দেবীর ছায়া এই গ্রামে ঢুকলো কিভাবে, আর মা জলকালীর মূর্তি এইভাবে কোথায় উধাও হয়ে গেল, সেটাই মাথায় ঢুকছে না। কি করে আবার তান্ত্রিকটাই নিয়ে এসেছে? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু এই ধরনের মূর্তি এই জায়গায় আসবে কি করে বলতো? এই মূর্তি সাধনা অনেক আগে লুপ্ত হয়ে গেছে। এটা খুব গুপ্ত সাধনা রে। গুরুর সান্নিধ্য ছাড়া
একে সিদ্ধ করা যায় না। আর ওই মহিলা এখনো এটাকে সিদ্ধ করতে পারেনি। তাহলে এর পিছনে কে আছে সেটা আগে জানতে হবে। বুঝতে পারছি যে দুটোর মধ্যে কিছু একটা যোগাযোগ আছে, কিন্তু কি যোগাযোগ সেটাই বুঝতে পারছি না, বুঝলি? তবে তবে আমার গণনা বলছে আগামী 5 দিনের মধ্যেই তেমন কিছু করা না গেলে আমার ওপর, এছাড়া এই গ্রামের প্রতিটা মানুষের ওপর বিপদ আসতে চলেছে। এই গ্রামের প্রতিটা লোকের প্রাণ সংশয় আছে, বুঝলি? মন বলছে কাউকে বাঁচাতে পারবো না। তাহলে উপায় কি জেঠু? উপায় যদি জানতে চাও, তার আগে ওই মহিলা পুরোহিতের উদ্দেশ্য জানতে হবে আমাদের। তবেই কিছু একটা করা সম্ভব। তবে আমাদের হাতে ক্রমশ সময় কমে যাচ্ছে। আজ রাতের মধ্যেই যা করার করে নিতে হবে। কেন? কাল রাতের মধ্যে কেন? কাল ভূত চতুর্দশী বলে। ভূত চতুর্দশী হলে কি জেঠু? এতে কি হবে? এই ভূত চতুর্দশীর দিন প্রতিটা অতৃপ্ত আত্মা, যেগুলো এখনো পর্যন্ত এই অঞ্চল থেকে মুক্তি পায়নি, সেগুলো এই মন্দির প্রাঙ্গণের খুব কাছাকাছি আসে এবং এই মূর্তির রুদ্রগুণকে আরো জাগিয়ে তোলে। আর সেই সময় সেই মহিলার শক্তি হয়ে উঠবে অসীম, অপার্থিব। কিন্তু সব জেনেও আমি কিছু করতে পারছি না। এটাই আমার বুকের মধ্যে শাবলের মতো বেঁধে আছে। আচ্ছা, তোমার এই শাবল বেঁধে আছে স্বপ্ন শুনে আমার একটা কথা মনে পড়ল। কি রে? সেদিন মন্দিরে ঘোরার সময় আমি যা যা দেখেছিলাম সব বললাম জেঠুকে। জানালাম সেই ভৈরব মন্দিরের শিবলিঙ্গটা কেমন যেন অস্বাভাবিকভাবে ভাঙা। আরও জানালাম ভৈরব মূর্তির পাশে থাকা ত্রিশূলের বদলে রয়েছে একটা শাবল। হ্যাঁ, ঠিক সেই শাবল যেটা দিয়ে মাটি খোঁড়া হয়। আমার কাঁধে জোরে একটা চাপড় মেরে জেঠু বলল, সাবাস বুড়ো, এই কথা আগে বলিসনি কেন আমায়? আসলে খেয়াল হয়নি, তুমি এই শাবলের কথাটা বললে না, তাই আমি ভাবলাম এই কথাটা তোমাকে বলা দরকার। সাবাস বুড়ো, সাবাস। চল চল, এখনই চল। এক্ষুনি আমাকে ওদের বাড়ি যেতে হবে। কিছু জিনিসের প্রয়োজন, সেগুলো আনতে হবে। আজকেই আমি এটা শুরু করব। কাদের বাড়ি? গ্রামে ঢোকার সময় যাদের বাড়ির সামনে ওই তাল গাছে একটা লোককে তাল পাতা পাড়তে দেখেছিলি, তাদের বাড়ি যাব। ওদের বাড়ি কেন? এই গ্রামের 4 কোণ এখন সুরক্ষিত। শুধু ওই দিকটার তাল গাছটার গোড়ার দিকটা একটু আলগা হয়েছিল, মনে আছে? আমি যা সন্দেহ করছি তাই যদি হয়, তাহলে গ্রামের ওই জায়গার রাস হালকা। ওখান থেকেই শুভ শক্তিকে গ্রামের ভেতরে আনতে হবে। চল চল,
তাড়াতাড়ি চল, বেশি সময় নেই আমাদের হাতে। রাত্রি 12টার সময় আমরা পৌঁছলাম সেই বাড়িটির কাছে, যেটি ওই তাল গাছটার পাশে অবস্থিত ছিল। বাড়িতে যজ্ঞ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। জেঠু তাদের জানিয়ে দিল যে তারা যেন 3 দিন নরেন্দার বাড়িতেই থাকে। মাঝখানে একটা টেবিল এনে তার ওপর পুজোর সমস্ত সরঞ্জাম সাজিয়ে রাখা হলো। ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয়েছে, ফ্যানও বন্ধ। একটা অদ্ভুত শূন্যতা আমাদের ঘিরে ধরেছে। আমার ফোনটাও বন্ধ। বাড়ির সমস্ত আলো নিভিয়ে রাখা হয়েছে। মৃদু আলো বলতে টেবিলের ওপর রাখা 2-1টা মোমবাতি। জেঠুর বেশভূষা আজ সম্পূর্ণ ভিন্ন। কালো কাপড় পরে বসে আছেন, ঠিক যেন কোনো তান্ত্রিক। তার বড় বড় গোঁফ ও দাড়ি এমনিতে তাকে অনেক রহস্যময় দেখায়, আর আজ কপালের তিলক ও কানে ঝুলতে থাকা দুল তাকে আরও অচেনা লাগাচ্ছে। মনে হচ্ছে গলায় ঝোলানো রুদ্রাক্ষের মালাগুলো আজ যেন একটু বেশি ভারী। সামনে ব্রহ্মাণ্ড পুরাণ খুলে মন্ত্র পড়ছেন গভীর মনোযোগে। জেঠুকে আজ যতই দেখছি ততই অদ্ভুত লাগছে। সকালে জেঠু তাড়াহুড়ো করে আমাকে নরেন কাকার বাড়িতে গিয়ে সাদা কাপড় পরে স্নান করে প্রস্তুত হতে বলল। তারপর কোথায় যেন চলে গেল। যাওয়ার সময় নরেন কাকাকে বলে গেলেন তিনি যেন গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে জানিয়ে দেন যে কেউ যেন রাতে বাড়ির বাইরে না বেরোয়। সকাল থেকেই আমি উপোস। 4 ঘন্টা আগে জেঠু ফিরে এসে আবার আমাকে স্নান করতে বলল আজ আমার সামনে একটা বড় দায়িত্ব রয়েছে। যদি এই কাজ সঠিকভাবে না হয় তাহলে পুরো গ্রাম বিপদের সম্মুখীন হবে। চারিদিক নিস্তব্ধ। জেঠু তার সঙ্গে আনা জিনিসপত্র নিয়ে কাজ শুরু করলেন। প্রথমে কুকুরের লেজের চুল হাতে তুলে নিলেন, তারপর নিম কাঠের ডাল, এরপর কিছু ফুল একত্র করে কর্পূর সহযোগে পোড়ালেন। তারপর রক্তচন্দন গুলে আগুনের ওপর ছিটিয়ে দিলেন। এরপর তিনি এমন এক নারকেল তেল ব্যবহার করলেন যা সেই নারকেল গাছের ফল থেকে তৈরি যে গাছ প্রথমবার ফল দিয়েছে। সেই সঙ্গে জবা ফুলের গর্ভাশয়, রক্তচন্দন আর চন্দন কাঠ একসঙ্গে মিশিয়ে যজ্ঞকুণ্ডে জ্বালালেন। মন্ত্র আওড়ানোর শব্দ অবিরাম চলতে থাকল। একের পর এক জিনিস যজ্ঞে দিতে থাকলেন জেঠু। এরপর তিনি আমাকে একটা বেলকাটা দিয়ে বললেন, তোর কিছুটা রক্ত লাগবে যে বুড়ো। আমি কোনো কিছু না ভেবেই তর্জনীর মধ্যে আঙুল ফুটাতে যাচ্ছিলাম। এমনিতেই বায়োলজি স্টুডেন্ট, এভাবে কত রক্ত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি। তারপর জেঠুর উপর আমার অগাধ বিশ্বাস। আমি সেই হেলহেইমের ঘটনার পর থেকে জেঠুকে আমি খুবই মেনে চলি। আমি জানি জেঠু আমার কোনোদিনও ক্ষতি হতে দেবে না, তাই বেলকাটাটা হাতের তর্জনীকে উদ্দেশ্য করে ফোটাতে উদ্যত হলাম। ঠিক তখনই জেঠু আমাকে বাধা দিয়ে বলল, আঙুল নয় বুড়ো, তোর 3 জায়গার রক্ত আমার লাগবে। 1, তোর নাভির রক্ত। 2, তোর কপালের রক্ত। আর 3, তোর বাম কানের পাতার রক্ত। আমি কিছুটা আশ্চর্য হয়ে পড়লাম। এবার কৌতূহল আর চেপে না থাকতে পেরে জিজ্ঞেস করেই ফেললাম, জেঠু এগুলো দিয়ে কি হবে? আচ্ছা বুড়ো, যদি তুই দেখিস তোর কোনো স্টুডেন্ট পুরো বছর ভালো করে পড়ে, সেই বিষয় সম্পর্কে তার জ্ঞান বেশ ভালোই, সে বিষয়ে তার দক্ষতাও ভালো, তাহলে তুই যদি কিছু সাজেশন তাদেরকে দিয়ে দিস তাহলে
তাহলে তারা পরীক্ষায় কেমন রেজাল্ট করবে বলে তোর মনে হয়? দেখো, তারা যেহেতু সেই বিষয় সম্পর্কে খুব ভালোই জানে, তাই আমি সাজেশন দিই বা না দিই, তারা যেহেতু পড়েছে তাই তারা ভালোই রেজাল্ট করবে নিশ্চয়ই। আজও যে তোর পরীক্ষা রে। ইমা, কার পরীক্ষা? কি পরীক্ষা সেটা তো বলো। আর আর কি করবে এগুলো নিয়ে? অত কথা বলতে নেই, নে চুপচাপ যেটা বলছি সেটা কর তো। তাই বেশি কথা না বাড়িয়ে আমি বেল কাটার দিয়ে প্রথমে কানে, তারপর কপালে ও শেষে নাভিতে ফোটালাম। একটু লাগলো, তবে তেমন কিছু না। তবে জেঠু সেসব দেখে কোনো কিছুই বিচলিত হলো না, বরং সে শান্ত অথচ ভারী গলায় বলল, এক কাজ কর, প্রতিটা জায়গার রক্ত এই পাথর বাটিতে জমা কর। জেঠু মনে মনে মন্ত্র পড়ছিল। আজ জেঠুকে অন্য রকম লাগছিল। মনে হচ্ছিল তার কাছে থাকা সমস্ত শক্তি দিয়ে সে সব কিছু করছে। পরনের কালো কুর্তা ও কালো ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, জেঠুর সামনে রাখা তার লাল বই, সেই ব্রহ্মাণ্ড পুরাণ। হঠাৎ একটা মন্ত্র উচ্চারণ করল। আমি জেঠুকে এভাবে আগে কখনো দেখিনি। আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এরপর জেঠু যজ্ঞকুণ্ডটাকে ঘিরে একটা অদ্ভুত জ্যামিতিক নকশা আঁকল। যজ্ঞকুণ্ডটাকে ঘিরে অন্তত 3টি বলয় আঁকা আছে। প্রথম বলয়ে আছে যজ্ঞকুণ্ড এবং তার পাশে একটা ফাঁকা আসন। সেই বলয়টাকে ঘিরে আরও বড় একটা বলয় আঁকা হলো, যেখানে আমি বসে আছি। আমাকে বসার জন্য দেওয়া আসনটা বেশ অদ্ভুত। তার 4 কোণে কিছু একটা ঝুলছে। ভালো করে দেখলাম, এক কোণে একটা ছোট্ট ইঁদুরের খুলি, অন্য কোণগুলিতে যথাক্রমে সাপ, টিকটিকি, ব্যাঙ, আর আমার সামনের দিকে একটা বড় কুকুরের মাথার খুলি সুতো দিয়ে ঝোলানো। সব শেষে তার বাইরেও একটা বলয় অঙ্কন করল জেঠু। সেই বলয়ের এক কোণে জেঠু নিজে বসে থাকল। এরপর আমার দেওয়া রক্ত দিয়ে যজ্ঞকুণ্ডের সামনে এসে 7টা তিলক আঁকল। আমি স্বভাবতই জিজ্ঞেস করলাম, এটা কি জেঠু? মহাভৈরবী চক্র। আজ ভূত চতুর্দশী। সমস্ত ভূতেদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন স্বয়ং ভৈরব। তবে এই ভূত চতুর্দশীর দিন, যখন সমস্ত আত্মারা এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং তারা চায় তাদের আকাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ করতে, সেই সময় ভূতেদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নেমে আসেন স্বয়ং ভৈরব। আর এই মন্দিরে যে ভৈরব আছে তার নাম বটুকনাথ ভৈরব। আর সেই ভৈরব অনেকদিন আগেই লুপ্ত হয়ে গেছে এই মন্দির থেকে। বলতে পারিস বের করে দেওয়া হয়েছে। তোর মনে আছে, তুই আমাকে বলেছিলিস একটা শাবল দেখতে পেয়েছিস ভৈরবের মন্দিরে। যখন একটা প্রতিষ্ঠিত ভৈরব মূর্তিকে কোনো কারণে খণ্ডিত করা হয় বা তার বিগ্রহের ওপরে কেউ ক্ষতি করার চেষ্টা করে, তাহলে
সেই মন্দির চত্বর থেকে ভৈরব বেরিয়ে যায়। বলতে পারিস ভৈরব সেইখানে বসবাস করতে পারে না। তাই এই গ্রাম থেকে ভৈরবের অস্তিত্ব মুছে গেছে অনেক দিন আগেই। আর ভৈরব ছাড়া এই মন্দিরকে রক্ষা করবে কে? তাই তাই আমি সেই ভৈরবকে আহ্বান জানাবো আমাদের মনের অন্ধকার দূর করে এই গ্রামকে সুরক্ষিত করার জন্য। আবার এই মন্দির প্রাঙ্গণে যে মহাশক্তি বিরাজ করেন তার রক্ষা করার জন্য। আবার সেই মন্দির প্রাঙ্গণে যে মহাশক্তি আছে তাকে রক্ষা করার জন্য সেই ভৈরবকে এই মন্দির আঙিনায় ফেরত নিয়ে আসতেই হবে। তার জন্য তোর মধ্যে থাকা ভৈরবীকে আমাকে কাজে লাগাতে হবে। আমার মধ্যে থাকা ভৈরবী মানে? তন্ত্রের এমন এমন স্তর আছে যেখানে বিভিন্ন ধরনের লৌকিক অলৌকিক জীবদের সাধনা করা হয়। তার মধ্যে অতীব স্তরে বসে থাকেন একজন, তার নাম ভৈরবী। দশ মহাবিদ্যার এক অন্যতম দেবী। তোর হাতে ভৈরবী দেখেছি আমি। এক ভৈরবী তোকে সর্বদা সাহায্য করে। তাই তুই নিম্নতন্ত্রের সাধনা কোনোদিনও করতে পারবি না। দেখো, আমার সাধনা করার দরকার নেই বাপু, ঠিক আছে? তুমি পুজো করবে বললে তুমি পুজো করো, আমাকে এখানে বসে থাকতে বললে আমি বসে থাকবো, মন্ত্র বলতে বললে আমি মন্ত্রও বলে দেবো। এর থেকে বেশি আমি কিছুই করতে পারবো না। এই সাধনা আমার দ্বারা হবে না। আমার কিন্তু খুব ভয় লাগে, আমি বলে দিলুম, কিন্তু এরকম করো না। বেশ বেশ বেশ, অত শত ভাবনা চিন্তা করতে হবে না তোকে। তোকে দিয়ে আমি সাধনা করাচ্ছি না, হলো? নে 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 নে, তুই শুধু সেটাই কর যেটা আমি বলে দিচ্ছি। জেঠু মন্ত্র বলা শুরু করলো। যজ্ঞকুণ্ডের আগুনটা একবার দপ করে জ্বলে উঠল, আর আমার ঘাড়ের কাছ থেকে ঠান্ডা বাতাস শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। আমার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে উঠল। এরপর প্রথম মন্ত্রটা আমাকে শিখিয়ে দিল। সেটা আমি 108 বার জাপ করলাম। এরপর দ্বিতীয় মন্ত্রটা বলে আমাকে দেহ বন্ধন করতে বলল, সেটাও করলাম। পরে বলল, তুই আগেই জানিস যে এই গ্রামের মধ্যে কি চলছে। সেটাকে আমাদের দুজনকেই খণ্ডিত করতে হবে। তার জন্য আমরা যে যজ্ঞ করছি সেই যজ্ঞটা সফল হওয়া খুবই দরকার। তাই আমি সাধনা করলে যদি দেখিস আশেপাশে কোনো ভয় এসে উপস্থিত হয়েছে, তখন নিজের মনকে শান্ত করতে হবে, বুঝলি? শেষে একটা মন্ত্র দেব তোকে, সেটাই জাপ করবি, কেমন? মনে রাখিস, যার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি তারা অনেক শক্তিশালী। তারা সর্বোচ্চভাবে চেষ্টা করবে আমরা যেন সফল না হই। এই সময়
নিজের সাহসকে বজায় রাখতে হবে তোকে। বুদ্ধিভ্রষ্ট হোস না, বুঝলি বুড়ো? মনে থাকবে। আমার ডান হাতের তর্জনীর ঠিক নিচে একটা ফাঁকা জায়গায় এক চিমটে সিঁদুর দিয়ে সেটাকে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরতে বলল। এবার তোর হাতটা বাড়িয়ে দে দেখি। এরপর শেষ মন্ত্রটা আমার কানে কানে বলে সে গণ্ডির একদম বাইরের বলয়ে গিয়ে বসল আর আমাকে চোখ বন্ধ করে সেই মন্ত্রটা জপ করতে বলল। কতক্ষণ হবে জানি না, হঠাৎ মনে হলো আমাদের বাড়ির মাথার ওপরে যে তালগাছটা আছে সেটার ওপর হঠাৎ যেন কেউ এসে পড়ে লাফিয়ে পড়েছে। বিকট একটা শব্দ করে উঠল। হঠাৎ চারিদিকে শোঁ শোঁ আওয়াজ, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। ইতিমধ্যে বজ্রপাতের আওয়াজ যোগ হয়েছে তার সাথে। ধুলো উঠছে ক্রমাগত, মনে হচ্ছে প্রকৃতি তার তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছেন। আমরা গ্রামের একদম এক প্রান্তে একটা তাল গাছের নিচে বসে মন্ত্র পড়ে যাচ্ছি। যাদের বাড়িতে যজ্ঞ হচ্ছে সে বাড়ির উপর শুরু হলো অত্যাচার। দরজা জানলাগুলো বিপুলভাবে কাঁপতে শুরু করলো। সারা ছাদ জুড়ে কেউ যেন হাতুড়ি পিটছে উন্মাদের মতো, যার মধ্যে কোনো ছন্দবদ্ধতা নেই। ইতিমধ্যে আমার হাত পা কাঁপছে, কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে গরম ঘাম, কিন্তু অনবরত সেই মন্ত্র জপে যাচ্ছি আমি। চোখ খুলে দেখলাম জেঠুর অবস্থাও খুব একটা ভালো না। সেও মনের জোর দিয়ে সেই কাজটা করে যাচ্ছে। নিজের মনকে শান্ত কর বুড়ো, মনকে এত বিচলিত করিস না। আজ ভৈরব আমাদের নিজে রক্ষা করবেন। তোকে যেটা বলছি সেটাই শুধু কর। হঠাৎ এক সময় সব শান্ত। থেমে গেল ঝড়, থেমে গেল প্রকৃতির এত উদ্দাম নৃত্য। তারপর শুরু হলো শব্দ। মনে হচ্ছে আমার পেছনে থাকা সেই তাল গাছের ওপর থেকে কেউ যেন নিচে নামছে এবং তার ধারালো নখ দিয়ে ক্রমশ তাল গাছকে আহত করে চলেছে। মনে হচ্ছে সে তার নখ দিয়ে ছিঁড়ে ফেলছে গাছের সমস্ত কিছু। আমার খুবই ভয় করছে, হাত পা কাঁপছে, আমার ভয় লাগছে। চোখ খুলতেই দেখি এই দুই মানুষ সমান উঁচু কিছু সেই তাল গাছে ঝুলে আছে, সারা শরীরটা ভেজা। ওটাকে এমন সময় জেঠু আমাকে বলল, তোর হাতে রাখা সিঁদুরটা ফেলে দে যজ্ঞের মধ্যে। শুনতে পাচ্ছিস আমার কথা? তোর হাতে থাকা সিঁদুরটা ফেলে দে যজ্ঞের মধ্যে। অমনি গাছের উপর থেকে কেউ যেন ফিস ফিস শব্দে বলতে থাকলো, না 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 না, ওরা ফেলবি না, ওরা 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 ফেলবি না, ওরা ফেললে ওটাও ফেললে তোদেরকে আজ আজ সবাইকে মারবো, আজ সবাইকে মারবো। জেঠু জোর গলায় আমাকে বলল, বুড়ো, এই বুড়ো, এবার তুই ভৈরব মন্ত্র জাপ কর। ও আমার সাথে বল, একটাও ভুল শব্দ উচ্চারণ করবি না। মনে মনে ভাবলাম আমি তো সংস্কৃত কোনোদিনও পড়িনি, তাহলে এই ভয়ানক পরিবেশে আমাকে দিয়ে সংস্কৃত বলানোর মানেটা কি? কিন্তু হঠাৎ দেখে আশ্চর্য হলাম, আমার মুখ থেকে তো স্পষ্ট সংস্কৃত ভাষা বেরোতে শুরু করলো। ওং বটুক ভৈরবায় নমঃ, ওং রং বটুক ভৈরবায় নমঃ, ওং হ্রিং বটুকায় পতুথরনায় ক্রু ক্রু বটুকায় ওং হ্রিং স্বাহা, ওং হ্রিং বটুকায় পতুথরনায় ক্রু ক্রু বটুকায় হ্রিং ওং স্বাহা।
জেঠু তার কাছে থাকা কিছু ফুল আমাকে উদ্দেশ্য করে ছুঁড়ে দিল, যেন আমাকেই পুজো করছে। হঠাৎ জেঠু তার ঝোলা থেকে একটা বই বের করলো এবং সে বইয়ের পাতা উল্টে কিছু দেখে একটা ছুরি বের করে সে তার হাতে একটু আঘাত করলো এবং পুরো হাতটা সেই লাল রক্তে মাখিয়ে আমি যে বলয়ের মধ্যে বসে আছি সেই বলয়ের মধ্যে তার হাতটা রেখে চোখ বন্ধ করে সে আবার মন্ত্র পড়তে শুরু করলো। অনেক সময় চলে যাচ্ছিল। হঠাৎ মনে হলো সে আওয়াজটা ক্রমশ বাড়ছে কেন, কেমন যেন একটা বড় হিংস্র জীব আমাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরেই একটা খুব জোরে বাজ পড়ল, তার সাথে শুরু হলো ঝড়ের তাণ্ডব লীলা। দরজা জানালা মনে হচ্ছে ভেঙে যাবে। জানালার দরজাগুলো ছটফট করতে লাগলো পাগলের মতো। ঘরের চারদিকে মনে হলো রুদ্র তাণ্ডব চলছে। ঘন ঘন বজ্রপাত ও ঝড়ের দাপট লেগে কান পাতা দায়। আমার বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি মারছে। চোখ বুঝে সে মন্ত্রটা পড়তে থাকলাম। ওদিকে জেঠু এখন ঠিক অন্য না জানা ভাষায় মন্ত্র উচ্চারণ করে চলেছে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিকা দুর্গা শিব ক্ষমা সহস্রধা নমোস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। सृष्टि स्थिति विनाशना शक्तिभूते सनातन गुणाश्रये गुणामय नारायणी नमोस्तुते। ঝড়ের ব্রেগ ক্রমশ উন্মুক্ত হচ্ছে। মনে হচ্ছে প্রকৃতির এক অদৃশ্য দানব তার মায়ার তাণ্ডব লীলা এবার এই স্থানটাকে একদম নরকে ঢুকিয়ে দেবে। মন্ত্র উচ্চারণ করে যাচ্ছি বটে, তবে তবে স্পষ্ট বুঝতে পারছি আমার হাত কাঁপছে। মনে হচ্ছে আমি এবার মন্ত্র ভুলে যাব। হঠাৎ একটা সুবাস পেলাম, খুব সুন্দর একটা গন্ধ। এই গন্ধ আমাকে মুগ্ধ করে তুলছে। আমার শরীর ও মন আস্তে আস্তে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমি জেঠুকে আবছা দেখতে পারছি। চোখের সামনে ক্রমশ অন্ধকার নেমে আসছে। আমি বুঝতে পারছি আমার মেরুদণ্ডের ঠিক নিচের দিকটা গরম হয়ে উঠছে। হঠাৎ দেখতে পেলাম কার যেন ছায়ামূর্তি আমার ঠিক সামনে যজ্ঞকুণ্ডের ঠিক ওপারে আমার মুখোমুখি বসে আছে। চোখ মেলতেই দেখলাম একটি ছোট্ট মেয়ে। বাইরে ঝড়ের তাণ্ডব এখন শান্ত। নিস্তব্ধ ভঙ্গ করে সেই মেয়েটি জিজ্ঞেস করল, কি চাই তোর? কি চাই? কেন ডেকেছিস আমায়? তার অমন মায়া ভরা মুখ দেখে কি বলবো ভাবছি। অমনি আমি বলে ফেললাম, রক্ষা করো মা, গ্রামের সবাইকে ভালো করে দাও, আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, শক্তি দিও মা। এই বলার সাথে সাথে তাল গাছের ওপরে থাকা সেই পিশাচটা ঢুকে গেল মন্দিরের পাশে থাকা ওই ছোট্ট ঘরে। ছোট্ট মেয়েটি আদেশের সুরে তাকে বলল, যা, এক্ষুনি যা বলছি। অমনি সাথে সাথে ওই মেয়েটির শরীর থেকে একটা কালো আভা বেরিয়ে চলে গেল সেই পিশাচের পিছনে। জেঠু হঠাৎ বলে উঠল, মাকে ওই পিশাচিনী অন্য কোনো জায়গায় রেখে আসবে। আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে ছুট দিল জেঠু। মেয়েটি উঠে দাঁড়িয়ে মন্দিরের দিকে যেতে লাগলো। তার পায়ের পায়েলের আওয়াজ শোনা যাচ্ছিল। হঠাৎ সে মুখ ঘুরিয়ে বলল, কে রে, তুই যাবি না? রণদত্তর সামনে বিপদ। অমনি আমি তন্দাচ্ছন্ন ভাব কাটিয়ে বাস্তবে ফিরে এলাম।
আমি উঠে জেঠুর পেছনে দৌড় দিলাম। দেখলাম জেঠু ওই পুকুরের দিকে ছুটে চলল। আমি দূর থেকে দেখলাম পুকুরের একদিকে জেঠু, অন্যদিকে ওই মহিলা পুরোহিত। তারপর দুজনেই একসাথে ওই পুকুরে ডুব দিল। কিছুক্ষণ পর সেই মহিলা পুরোহিত উঠে এলো। তবে তবে জেঠু কোথায়? জেঠু এখনো উঠে আসছে না কেন? আমি ছুটে পুকুরের মধ্যে ডুব দিতেই দেখি এক অদ্ভুত দৃশ্য। জেঠু মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার পাশেই দাঁড়িয়ে আছে একটা তরুণ ছেলে, বয়স 35 কি 40 হবে, সাদা ধুতি ও গায়ে নামা বলি। হঠাৎ কিছুক্ষণ পর দেখলাম আমি জলের বাইরে, আর আমি কোলে এক বাক্স ধরে আছি। আমার সামনে সে অজানা লোকটা। চেনার উপায় নেই, কারণ এখন তার সারা শরীরে সাদা ধুতি ও রুদ্রাক্ষের মালা। আমার সামনে থাকা ওই অর্ধনগ্ন মহিলা পুরোহিত তখনও জলের মধ্যে। সে এক অদ্ভুত স্বরে বলে উঠল, আমি কালানন্দ তান্ত্রিক। এখন থেকে আমি অমর। আমাকে মারে এমন আর কেউ নেই। এই পৃথিবীতে আমার শক্তিকে পরাস্ত করার সাধ্য কারো নেই। তো রণদাকে, হ্যাঁ, সেই দুর্বল রণদাকে আমি মেরে ফেলেছি। আমি তাকে 50 বছর সময় দিয়েছিলাম। বলেছিলাম নিজেকে শক্তিশালী কর, আর আমার সামনে দাঁড়ানোর সাহস অর্জন কর। কিন্তু কি করলো সে? হ্যাঁ, কিছুই না। তার দুর্বলতার ভীরুতা আজ তার মৃত্যুকে ডেকে আনলো। তাই আজ আমি নিজের হাতে তাকে বধ করলাম। এটাই তার ভাগ করে। আমি তার বিধাতা, তার জীবনের শেষ অধ্যায়ের লেখক। এখন থেকে পৃথিবীতে শুধু আমার রাজত্ব চলবে। কেউ আমাকে আটকাতে পারবে না। আমি তো রণদা নেই দাদা, আর জীবন মরণ সে তো উপরওয়ালার দায়। তুমি এখানে কি করবে? না, ওই রণদা ছিল আমার মৃত্যুর কারণ। ও থাকলে আমার মৃত্যু আবশ্যক ছিল। আর আমার বয়স যেখানে 4000 বছর, সেখানে সাধারণ সাধুর হাতে আমার মৃত্যু, এটা আমি মেনে নিতে পারবো না। কেউ আমাকে মারতে পারেনি, ও মারতে পারবেও না। দাদা, তুমি রণদাকে শেষ করবে? সেই সামর্থ্য নেই তোমার। কইরে রণদা, কোথায় তুই? এবার বেরিয়ে আয়। এমন সময় দেখলাম জল থেকে জেঠু উঠে আসছে। আমার বুক থেকে এক বিরাট কষ্টের পাথর নেমে গেল। তখনই আমার সামনে থাকা সে অপরিচিত লোকটা
জেঠুকে উদ্দেশ্য করে বলল, রণদা, তুই দাদাকে বলিসনি যে তুই এই গল্পের নায়ক নোস, তুই শুধু একজন শিক্ষকের ভূমিকা গ্রহণ করছিস। মহিলা কাপালিকের শরীরে থাকা সেই কালানন্দ তান্ত্রিক বলে উঠল, মানে আমার মৃত্যু ওর হাতে হবে না, তাহলে কার হাতে হবে? কে আমার মৃত্যুর কারণ? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমার পাপের খরা পূর্ণ যে কালানন্দ, তাই তো ব্রো? হ্যাঁ। হঠাৎ সেই লোকটি আমার পাশে এসে বসলেন এবং আমাকে বললেন, শিব যোগ, শক্তি যোগ ও প্রেম যোগ তোমার মধ্যে বর্তমান, তাহলে তুমি তৈরি তো? কিসের জন্য ঠাকুরমশাই? যুদ্ধ। বুড়ো, ওই বাক্সটা আমায় দে, মায়ের মূর্তিটাকে মন্দিরে স্থাপন করে আসি। এই বলে বাক্স খুলে সিঁদুর মাখানো এক মূর্তি বের করে জেঠু এক প্রকার ছুট দিল মন্দিরের দিকে। এদিকে সেই মহিলা তান্ত্রিক পুরুষের মতো ভারী কণ্ঠে গর্জন করে উঠল, না না না, ছেড়ে দেব না, তুই আমাকে চিনিস না, আমি 64 যোগিনী সাধক কালানন্দ তান্ত্রিক। এই বলে সে অজানা ভাষায় একটা মন্ত্র পড়তে শুরু করলো। আর সেই তরুণ লোকটা বলল, তুই যা রণদা, আমি একে দেখছি। দাদা, এখনো সময় আছে, ফিরে এসো এই সর্বনাশা পথ থেকে। মানুষের ইয়াতুধান হওয়ার চেষ্টা বৃথা। ওই কি করে জানলি আমার সংকল্প? এ তুই? আমি অলোক দাদা, মনে আছে সেই দিনের কথা, যেদিন বাবা তোমাকে হাড়ি কাঠে দিয়েছিল? অলোক ভাই, তুইও এত বছর বেঁচে আছিস, তুই অমরত্ব পেলি কি করে? এবার আমি তোকে হত্যা করে অমরত্ব লাভ করব। তার কথা শেষ হতে না হতেই মন্দিরের ভেতরের থেকে ঘন্টা বেজে উঠল। সাথে সাথে এই ছোট্ট মেয়েটা একটা নিষ্পলক দৃষ্টি রেখে আমার সামনে দিয়ে জলের ভেতরে নেমে গেল। তার কিছুক্ষণ পর জলে ধস্তাধস্তির শব্দ, পরে সব চুপ। সেই মেয়েটি আবার জল থেকে উঠে এসে মন্দিরের দিকে চলে গেল। তারপর আর আমার কিছু মনে নেই। প্রায় 3 দিন পর আমার হুঁশ ফেরে। জ্ঞান ফিরে পেয়ে আমি জেঠুকে জিজ্ঞাসা করি, আমাদের পুজো কি ঠিকভাবে হয়েছিল? এতদিন গ্রামে তাহলে কোন দেবীর পুজো হতো? আর আর সাথে কম বয়সী পুরুষটা কে? আবার তুই সব প্রশ্ন একবারে করে দিয়েছিস। বেশ বেশ, শোন তবে। ওই সাদা ধুতি পরা আর গায়ে নামাবলি দেওয়া লোকটা ছিল, সেটা আমার গুরুদেব অলোকানন্দ, যার কথা তোকে আগেও বলেছিলাম। আজ অনেক দিন পর গুরুদেবের দর্শন পেয়েছি। বিশ্বাস কর, আজ আমি ধন্য। জেঠু, এটা সেই গুরুদেব যার কোনো বয়স বাড়ছিল না? হ্যাঁ রে, তবে আমি আর সে কথা উচ্চারণ করে গুরু সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত হতে পারবো না। যদি গুরুদেব জানায়,
তাহলেই নিজে থেকেই জানাবে। এবার আসি, এতদিন গ্রামে কার পুজো হচ্ছিল? ওই দেবীর নাম রণভীরা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লেখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন এই রণভীরা। দেবী রঙ্গিনী বেশধারিণী, দেবী দ্বিভুজা, এক ফণাধারী বিশাল ভুজঙ্গ অর্থাৎ সর্পের ওপর দণ্ডায়মান। দেবীর নানা অলঙ্কার ও মুন্ডমালা পরিহিত। দেবীর মস্তকে একটি খোপা শোভা পাচ্ছে। দেবী পদ্মা নামেও পরিচিত। দেবীর বাম হস্তে ঢাল ও দক্ষিণ হস্তে তরোয়াল ধারণ করেন। এই দেবী সম্মোহিনী তন্ত্রে দেবীকে দেবী তরিতার এক অঙ্গবিদ্যা হিসেবে উল্লেখিত করা হয়। এই দেবীর ভৈরব হলেন বিরূপাক্ষ ভৈরব। দেবীর পুজো পদ্ধতি অত্যন্ত গুপ্ত ও বিরল। পূর্ব ভারত ও তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে এই দেবীর পুজো করা হয়। আমি সেই মূর্তি গুরুদেবকে দিয়ে দিয়েছি। এবার আসি তোর পুজো করার কথা। তুই কি জানিস, তুই সেদিন পুজো নয় সাধনা করেছিস। আর তোর নিজস্ব কুণ্ডলিনী চক্র এখন জাগ্রত। হ্যাঁ, আমি এসব কখন করলাম? তুমি আমাকে দিয়ে সাধনা করিয়েছো? মা জানলে কিন্তু আমাকে প্রচুর কেলাবে। তুই ডাকলি বলেই তো ভৈরব এই স্থানে প্রতিষ্ঠিত হলো। তুই ডাকলি বলেই তো আমরা সন্ধান পেলাম ঠিক কোথায় মাকে লুকিয়ে রাখা হয়েছিল। আচ্ছা, সেসব বাদ দাও। আমি বুঝে গেছি তুমি তোমার ভূষুণ্ডি দর্শন দেখে এসব বুঝেছো। আমার কথাই কিছুই হয়নি। তবে তুমি এটা বলো, ওই কালানন্দ তান্ত্রিক যাকে কেউ কোনোদিন মারতে পারে না, সে কি বধ হয়েছে? আর সেই সুপুরুষটা কালানন্দকে দাদা দাদা করে কেন ডাকছিল? বলবো, তার জন্য তোকে আরো একদিন আসতে হবে, যে সে কথা পরে একদিন শোনাবো। যা, এখন বাড়ি যা দেখি। তবে হ্যাঁ, মনে রাখিস, এখন থেকে তোর জীবন একটু আলাদা, কারণ তুই একটা সাধক। আচ্ছা জেঠু, আমার আরেকটা কথা আছে। সে সাধিকার কি হলো? আর কালানন্দ তান্ত্রিক, তারই বা কি হলো? বুঝলি বুড়ো, শক্তির লোভ হচ্ছে এমন এক প্রবৃত্তি যা তোমাকে নিশ্চিহ্ন করে দেয়। কালানন্দকে হারানো খুবই কঠিন, তাই আজও সে অধরা। তবে আমরা সেদিন কিছুই বুঝতে পারিনি, কিন্তু ঠিক তার পরের দিন সে সাধিকার মুন্ডুটা ঝুলতে দেখা যায় গ্রামের মাঝখানের সেই বট গাছটার মাথায়। কেউ যেন অদৃশ্য শক্তি বলে তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছে। সেই মুন্ডুটা যদি তুই দেখতিস, তাহলে তাহলে বুঝতে পারতিস ভয় ও আশ্চর্য ও অবাক হলে ঠিক যেরকম অনুভূতি হয়, সেই সাধিকার চোখে সেই অনুভূতি ছিল মরে যাওয়ার ঠিক আগে। আচ্ছা জেঠু, তাহলে এই গ্রামে মা জলকালীর মূর্তি এসেছে, গ্রামের সবাই এখন নিরাপদ, তাই তো?
বুড়ো, আপাতত এই গ্রাম এখন সুস্থ, তবে তোর কুণ্ডলিনী চক্র এখন জাগ্রত, মনে আছে? জেঠু, সেহেতু তুমি বদমাইশি করে আমাকে দিয়ে সাধনা করিয়েছো। আমি এসব জানি না। আর জাগ্রত হলেই বা কি হয়েছে তাতে? এরা কি আবার হবে? তোর সাথে ষড়রিপুর পরিচয় হবে রে। জেঠু, ষড়রিপু বলতে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এবং মাশ্চর্য, এই সব। সেগুলো তো ভালো না জেঠু, তাই না? কে বললো ভালো না? যদি সেগুলো ব্যবহার করার জন্য নয়, তাহলে তুই এই মানব শরীরে জন্মগ্রহণ কেন করেছিস? মানব ছাড়া অনেকজনই অবস্থান করে সেখানে তারা এই রিপু সম্পর্কে জানেও না। তুই মানব জনিতে জন্মগ্রহণ করেছিস, তাই তোকে শিখতে হবে কোনটা কোথায় কতটা ব্যবহার করা দরকার। নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের প্রতি। ওহে প্রভু, ওহে উদ্ভাসিত ও অব্যক্ত জ্ঞান, ঢেউয়ের মতো নিঃশ্বাসের গতি, অন্তর্দৃষ্টির লাল পদ্মের শিখর আমাদের চোখ থেকে গলা, গলা থেকে নাভি পর্যন্ত বিস্তারিত হোক। তারার ছাউনির নিচে আমরা যেন মাটি থেকে আলোর দিকে উত্থিত হই, যতক্ষণ না আমাদের মনের অন্ধকার সূর্যের আলোর মতন প্রজ্বলিত হয়ে ওঠে। আজ আপনারা শুনলেন রণদা বসার তান্ত্রিক সিরিজের 10ম গল্প জলকালী। গল্পের নাট্যরূপ দিয়েছেন কৌস্তব সাহা, কথক সুশোভম রক্ষিত, অন্যান্য চরিত্রে রুদ্র, রাজ চট্টোপাধ্যায়, সৈকত, সুরজিৎ, শুভম গুপ্ত, মধুশ্রী, গোড়া, মমিতা, পুস্তক, পায়েল। সাউন্ড এডিটর সায়ক চট্টোপাধ্যায়, প্রচ্ছদ, আকাশ, পিক্সেল ইত্যাদি। তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই গল্প? কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাথে থাকবেন কপোমেট্রিকের ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।